1528 থেকে 2024, প্রায় 500 বছর পর আমাদের আরাধ্য শ্রীরাম আবার অযোধ্যায় নিজের জন্মস্থানে বিরাজমান। কোটি কোটি ভারতবাসী আর বিশ্ববাসীর আকাঙ্ক্ষা পূর্ণ হল, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হল। 22শে জানুয়ারি 2024 এই দিনে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল। এই পবিত্র মুহূর্তের জন্য অবদান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের। কিন্তু এই 500 বছরের সংগ্রামে প্রচুর মানুষ আছে যাদের নাম আমরা জানি না বা শুনিনি। তাদেরকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। সঙ্গে থাকুন। রাম মন্দির আন্দোলনের মুখ্য আর্কিটেক্ট যাকে বলা যেতে পারে, স্বর্গীয় অশোক সিংঘল, বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি। তিনি 1984 সালে শ্রী রাম জানকী রথযাত্রা শুরু করেছিলেন। 1989 সালে রামের নাম লেখা ইট মাথায় করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অশোক সিংঘল দুর্গা বাহিনী আর বজরং দলের রূপকার। তৎকালীন সরকারের মানা সত্ত্বেও 1990 সালে তিনি কার্যত ছদ্মবেশে উত্তরপ্রদেশের পুলিশকে ফাঁকি দিয়ে অযোধ্যায় পৌঁছেছিলেন। 1970 সালে বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ত হয়েছিলেন। উনি নিজের মৃত্যু দিন 2015 সাল অবধি রাম মন্দির প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের এক একটা মুহূর্ত উৎসর্গ করেছিলেন। তিনি হলেন স্বর্গীয় অশোক সিংঘল। রাম মন্দির আন্দোলনের আরেক প্রধান কাণ্ডারি, তিনি সোমনাথ থেকে অযোধ্যার রথযাত্রা শুরু করেছিলেন। তিনি আর কেউ না, সদ্য ভারতরত্নের দ্বারা ভূষিত হবেন ভারতীয় জনতা পার্টির স্রষ্টা শ্রী লাল কৃষ্ণ আদবানি। তার এই মহৎ উদ্দেশ্যের অবদানের কথা প্রায় সকলেই জানে। তিনি তার 10,000 কিলোমিটারের রথযাত্রার মাধ্যমে ভারতে রাম মন্দির আন্দোলনের শিখার প্রতাপ বিস্তার করেছিলেন। তার এই রথযাত্রার মাধ্যমে ভারতবর্ষের সকল সনাতনীদের এক সূত্রে বাঁধতে পেরেছিলেন। মানুষ নিজের ব্যক্তি ইচ্ছা মনোবাঞ্ছা থেকে ঊর্ধ্বে উঠে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। শ্রী লাল কৃষ্ণ আদবানির রাম মন্দির আন্দোলনের জন্য এই রথযাত্রা আসন্ন প্রত্যেক প্রজন্মের কাছে একটা অমর গাথা হয়ে থাকবে। দর্শক বন্ধুরা, এই মহৎ উদ্দেশ্যের জন্য শুধুমাত্র বড় বড় নেতাদের না, অনেক সাধারণ মানুষের অবদান, ত্যাগ, আত্মবলিদানের কথা যদি উল্লেখ না করা হয় তাহলে খুব বড় একটা পাপ হবে। কোটি কোটি জনসাধারণের অবদানের মধ্যে আজকে আমরা দুই ভাইয়ের বলিদানকে নতমস্তক হয়ে শ্রদ্ধা জানাচ্ছি। তারা হলেন কোঠারি ভাই, রাম কোঠারি ও শরৎ কোঠারি। রাম মন্দির আন্দোলনে নিজেদের জীবন ত্যাগ করতেও একটি বারের জন্যও তারা চোখের পলক ফেলেননি। হাসতে হাসতে পুলিশের গুলির সম্মুখীন হয়েছিলেন। ভারত মাতার এই বীর সন্তানদের সত্যান্বেষীর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম অর্পণ করছি। রাম মন্দির মামলায় অন্যতম একজন সাক্ষী, যার সাক্ষ্যর জন্যে এই মামলার মোড় ঘুরে গিয়েছিল, যিনি প্রায় জন্ম থেকেই নিজের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, তিনি আর কেউ না, জগৎগুরু রামভদ্রাচার্য, বর্তমান ভারতের সাওয়ান বা বিদ্বান। তার একটা সাক্ষ্যের দ্বারা এই মামলার সমস্ত জট খুলে যায় আর আদালত এটা মানতে বাধ্য হয় শ্রীরাম অযোধ্যায় ঠিক কোথায় জন্মেছিলেন। তিনি 100 পাতার এফিডেভিটের মাধ্যমে এটা সিদ্ধ করেছিলেন যে শ্রীরাম জন্মেছিলেন যেখানে বিতর্কিত মসজিদটা ছিল। এই এফিডেভিটের মধ্যে তিনি রামায়ণ, রামাতা পানিয়া, উপনিষদ, স্কন্দপুরাণ, যজুর্বেদ, অথর্ববেদ থেকে শ্লোক বলেছিলেন, আর এটা প্রমাণ করেছিলেন শ্রীরামের জন্মস্থান ঠিক কোথায়। পরে আদালত যখন সেই সাক্ষ্যকে পরীক্ষা করে তখন তারা দেখে যে শ্রী জগৎগুরু রামভদ্রাচার্য ঠিক যেই জায়গায় কথা উল্লেখ করেছেন সেখানেই ছিল বিতর্কিত মসজিদ। দৃষ্টিহীনতার পরেও তার এই সাক্ষ্যের ফলস্বরূপ হলো আজকের শ্রীরামের ভব্য মন্দির। দর্শক বন্ধুরা, আদালতে যখন কোনো মামলা আসে তখন আদালত শুধুমাত্র প্রমাণ দেখে, মামলার পক্ষে ও বিপক্ষে। তাই এই রাম মন্দির মামলায় আসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর তার সাথে আসে দুজনের নাম, পদ্মবিভূষণে ভূষিত প্রফেসর ব্রজবাসী লাল ও পদ্মশ্রীর দ্বারা ভূষিত প্রফেসর কে মোহাম্মদের। 1976-77 অযোধ্যায় রাম জন্মস্থানের এক্সকাভেশনের সময় ইনারা দুজনই ছিলেন, আর তারাই প্রথম এটা রিপোর্ট দেন যে এই বিতর্কিত মসজিদের দক্ষিণে কিছু স্তম্ভ পাওয়া গেছে, সেগুলো হিন্দু মন্দিরের স্তম্ভ। 1990-91 সালে প্রফেসর কে মোহাম্মদ তো এটা বলেই দিয়েছিলেন একটা খবরের কাগজকে ইন্টারভিউতে যে এই বিতর্কিত মসজিদের এলাকায় আগে একটা হিন্দু মন্দির ছিল। কে পারাসারন আর CS বৈদ্যনাথন
এই দুজন রামলালা বিরাজমানের পক্ষ থেকে মামলায় উকিল ছিলেন। এদের দক্ষ অকাট্য যুক্তির আগে বিরোধী পক্ষরা ধরাশায়ী হয়ে গেছিল আদালতে। এখানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী কল্যাণ সিং, যিনি সদর্পে স্বীকার করেছিলেন যে তিনি কর সেবকদের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি, তার নামও উল্লেখ্য। এখানে কে নাইয়ার, যিনি ফাইজাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তার নামও উল্লেখ করা উচিত। কারণ 1949 সালে শ্রী রামলালা যখন প্রকট হয়েছিলেন অযোধ্যায়, তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর ডাইরেক্ট অর্ডার যে ওখান থেকে রামলালার মূর্তি হাটিয়ে দাও, সেই আদেশকে মানতে অস্বীকার করেছিলেন। অবশেষে বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের নাম না করলেই নয়। কারণ এদের সময় রাম মন্দির মামলায় গতি আসে, আর এই মামলার রায়ও আসে। দর্শক বন্ধুরা, আজকে আমরা জানি এই মহৎ আন্দোলনের দীর্ঘ সময় অনেক মানুষের অবদান রয়েছে। আমরা এও জানি আজকের প্রতিবেদনে অনেকের নামও বলা হয়নি, কিন্তু সকলের নাম নিতে গেলে আজকের এই প্রতিবেদনটা হয়তো ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। এই অবসর এতটাই বড়, এতটাই পবিত্র, এতটাই ঐশ্বরিক যে এর পেছনে যাদের সামান্যতম অবদান আছে তাদের কাছে আমরা সবাই ঋণী। তাদেরকে যোগ্য সম্মান জানিয়ে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। জয় শ্রীরাম।